আপনার অতিরিক্ত চালাকির জন্য 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। ওরে বাটপার, এই দেখি বাটপারিতে আমার চেয়েও এগিয়ে। তার মানে ওর পায়েও কিছু হয়নি, অভিনয় করছিল। মা মা জানো তোমার জামাই বাবাজি আজকে কি করেছে? কি করেছে? উনি আজকে বিছানায় সঙ্গে সঙ্গে আমার বিষম উঠল। ওইমি পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিন নিন পানি খান। আমি পানির গ্লাস নিতে গিয়ে ঐমির কানের কাছে আস্তে আস্তে বললাম, প্লিজ বলো না আমি তোমার শর্তে রাজি। দুদিন পর ঐমি, এই নাও তোমার 15,000 টাকা। ঐমি চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। ওই রকম করে তাকাচ্ছ কেন? আরে বাবা চিন্তা করো না, তোমার বাবার থেকে নেইনি, আমার এটিএম কার্ডে টাকা ছিল। ঐমি হাসার চেষ্টা করে বলল, আমি তো মজা করছিলাম, আমি টাকা দিয়ে কি করব, আপনার কাছে রেখে দিন। একদম মাইর দিব, নিতে বলেছি তুমি নিবা। আমি আরো বেশি দিতাম, তবে আমার কাছে আর নাই, যা আছে ওটা আমার হাত খরচ। আমার ফোনটা ওকে দিয়ে বললাম, এই ফোনটা রাখো তোমার কাছে, আমার নাম্বারটা সেভ করে দেওয়া আছে, যখন কথা বলতে ইচ্ছে করবে মিস কল দিবে। আপনার ফোন আমাকে দিলে আপনি কোন ফোন ইউজ করবেন? আমাকে ছাড়া একটা ফোন আছে, আপাতত সেটাই চালাবো, পরে না হয় একটা কিনে নেব। আপনি তো খুব খারাপ লোক, আমাকে দিচ্ছেন পুরাতন ফোন আর আপনি নেবেন নতুন ফোন। অনেক পুরাতন ফোন নিব না, ওকে নতুন ফোন দিতে হবে। এখন তো আমার কাছে টাকা নাই, এরপর যখন আসবো তখন সঙ্গে করে নিয়ে আসবো। সত্যি তো? একদম বাটপারি করার চেষ্টা করবেন না কিন্তু, বলে দিলাম। আর ভুলেও অন্য কারোর দিকে চোখ দিবেন না, আমাকে প্রতিদিন ফোন করবে। একদিন যদি ফোন না আসে তাহলে কিন্তু আমি ব্যাগ আমার শ্বশুর বাড়ি চলে আসবো, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি পড়াশোনা ঠিক মতো করবে। আমি বাসায় গিয়ে বাবা মাকে সবকিছু বলার চেষ্টা করব। তোমার পরীক্ষার পর অনুষ্ঠান করে তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবে, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে। আপনিও নিজের খেয়াল রাখবেন, আর খেয়ে দিয়ে একটু স্বাস্থ্যবান হওয়ার চেষ্টা করবেন। মানুষ যেন আমাকে দেখা না বলে, দেখ ওই চিকনালের বউ যাচ্ছে। আমি মুখে হাসি ফুটিয়ে বললাম, ঠিক আছে। আমি ঐমির কাছে গিয়ে বললাম, আমি কি তোমার কপালে একটা চুমু খেতে পারি? না পারেন না, আমি তো আর আপনার বউ না যে আপনি আমাকে চুমু খাবেন। যত সব ফালতু লোক, নিজের বউকে চুমু খেতে তার থেকে পারমিশন নিতে হবে। কোন স্বামী তার বউকে চুমু খাওয়ার আগে পারমিশন নেয়? গাধা কোথাকার। ঐমির কপালে একটা ভালোবাসার পরশ বুলিয়ে বেরিয়ে এলাম। বাসে উঠে ঐমির নাম্বারে একটা মেসেজ পাঠিয়ে দিলাম ঐমিকে। প্রথম যেদিন তোমার ওই টানা টানা দুটি চোখ দেখেছিলাম, সত্যি খুব ভালো লেগেছিল, কিন্তু পর মুহূর্তে তোমার উপর ভীষণ রাগ হয়েছিল। তোমার গালে থাপ্পড় দিয়ে লাল করে দিতে ইচ্ছে করছিল, কিন্তু দ্বিতীয় দিন যখন তোমার দেখা পেলাম, আমি যখন তোমার হাত ধরেছিলাম, রাগে তোমার মুখটা লাল হয়ে গিয়েছিল। জানো, আমি তখন শুধু তোমাকে ওই মায়াভরা চোখ দুটো দেখছিলাম, ইচ্ছে করছিল তোমার লাল হয়ে ওঠা গাল দুটো আলতো করে ছুঁয়ে দিতে। এরপর যা যা ঘটেছে আমি আসলে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কথায় আছে না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমারও মনে হয় আমাদের বিয়েটাও ভালোর জন্যই হয়েছে। যদিও আমার মনে হয় আমাকে ফকির করতে তোমার বেশি দিন সময় লাগবে না, তবে সমস্যা নেই, তখন না হয় আমি হুইল চেয়ারে বসাবো, তুমি না হয় পেছন থেকে ঠেলা দিও, দুজনে একসঙ্গে ভিক্ষা করব, কেমন? মজা করলাম। দুদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু সাহস ছিল না বলে বলতে পারিনি, তাই এখন বলছি। আমি তোমাকে ভালোবাসি ঐমি। তোমার দুষ্টুমিগুলো প্রথমে খারাপ লাগলেও এখন খুব ভালো লাগে। জানো ঐমি, তুই যখন ঘুমিয়ে থাকো তোমাকে তখন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে মনে হয়। তাই আমি তোমাকে না জানিয়েই আমার সুন্দরী বউটার কিছু ছবি উড়িয়েছি, যেগুলো আমি আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আমার দুষ্টু বউটাকে একটা কথা বলতে ভুলে গেছি। তুমি যখন বেডে আর আমার প্যান্টে পানি ঢালছিলে, আমি কিন্তু তখন জেগেছিলাম। আমি তো শুধু আমার দুষ্টু বউটার দুষ্টুমিগুলো দেখছিলাম। আমি ওই মুহূর্তে যদি অভিনয় না করতাম তাহলে হয়তো তোমার হাসি মাখা মুখটা দেখতে পেতাম না। তুমি হয়তো এত আনন্দিত হতে না। ভালো করে পড়াশোনা করো, বিয়ে হয়েছে বলে আবার পড়াশোনা ছেড়ে দেও না যেন। তোমার জন্য তোমার বেডের নিচে গিফট আছে, আর সেই গিফটের বদলে তোমার চিহ্ন হিসেবে ড্রেসিং টেবিলের উপর রাখা তোমার মহামূল্যবান সোনার চেনটা আমি নিয়ে এসেছি। চেনটা বিক্রি করে এতদিন তোমার জন্য যত টাকা খরচ করেছি সব উসুল করে নিব। ইতি, তোমার বলদ বর। মিস্টার চিকন আলী মশাই, আপনি তো বলদই রয়ে গেলেন। চেনটা বিক্রি করে আপনি 1 টাকাও পাবেন না, কারণ চেনটা সোনার না, ইমিটেশনের। নয়, হ্যাঁ। পৌঁছে ফোন করবেন কেমন? ওই আপনার সমস্যা কি? বাসায় গিয়ে কি আমার কথা ভুলে গেছেন নাকি?
আমি কখন থেকে ফোন করতেছি, ফোন রিসিভ করেন না কেন? ফোন সাইলেন্ট ছিল তো বুঝতে পারিনি। ঐমি একটু রেগে বলল, আপনাকে বাসায় পৌঁছে আমাকে ফোন করতে বলেছিলাম না? সরি, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। দিনের বেলা ঘুম কেন? রাতভর কি করেছেন? রাতভর আমার সুন্দরী বউটাকে দেখেছি। আপনি সারা রাত জেগেছিলেন? হুম। কেন? কেন আবার? ভাবলাম আবার কবে যে দেখা হবে, তাই একটু প্রাণ ভরে দেখে নিলাম। আর তোমাকে ঘুমন্ত অবস্থায় অসম্ভব সুন্দর লাগে। ঐমি ভিঞ্চি কেটে বলল, ঢং। জানেন আমার কত টেনশন হচ্ছিল আপনাকে নিয়ে। আমি কতবার ফোন করেছি, কিন্তু মশাই ফোন সাইলেন্ট করে আরামে ঘুমাচ্ছে। এদিকে চিন্তায় আমার অবস্থা শেষ। ওরে বাবা, তুমি এত চিন্তা করো আমাকে নিয়ে? আমার ঠেকা আপনাকে নিয়ে চিন্তা করার। ওই তো মা বারবার শুধু জিজ্ঞেস করছিল, এই জন্য ফোন করেছিলাম। আমি ঠিকঠাকভাবে পৌঁছে গেছি, শাশুড়ি আমাকে বলে দাও। আচ্ছা, এখন তাহলে রাখি। রাখবেন মানেটা কি? ফোন কি আপনি করেছেন না আমি করেছি? তুমি করেছো। ফোন যেহেতু আমি করেছি, সেহেতু ফোনটা রাখবো আমি, বুঝতে পেরেছেন? হুম, বুঝলাম। এখন বলেন কি করতেছেন আপনি? এই তো ঘুম থেকে উঠলাম মাত্র। তুমি কি করো? আমি অপেক্ষা করছিলাম আপনার কলের, কিন্তু আপনি তো ঘুমাচ্ছিলেন। ও আচ্ছা, ভালো কথা। সোনার চেন কত টাকা দিয়ে বিক্রি করলেন শুনি? আরে, ওটাকে আমি বিক্রি করার জন্য নিচ্ছি নাকি? চিনটা তোমার স্মৃতিচিহ্ন হিসেবে নিয়ে এসেছে। ও আচ্ছা। হুম। বেডের নিচে যে গিফট রাখা ছিল, ওটা দেখেছো তুমি? না, আমার তো মনেই ছিল না। দাঁড়ান, এখনই দেখছি। ঐমি বেডের নিচে তাকিয়ে অবাক হয়ে গেল। এতগুলো চিপস কে খাবে? কেন, তুমি খাবে? আবার সবগুলো একদিনে খেয়ে ফেলো না যেন, তাহলে কিন্তু নির্ঘাত ডায়রিয়া হবে। ওই শোনেন, আমার হজম শক্তি খুব ভালো, আপনার মতো না যে কিছু না খেতেই ডায়রিয়া হয়। তোমাদের ওখানকার খাবার যে পচা, এগুলো খেয়ে বেঁচে থাকার জন্য হজম শক্তি অবশ্যই ভালো হওয়া উচিত, তা না হলে বেঁচে থাকাটা কঠিন। ওই একদম বাজে কথা বলবেন না। আমাদের এখানকার খাবার মোটেও পচা না। আপনি কোথায় গিয়ে কি খাইছেন না খাইছেন, যত দোষ এখন আমাদের খাবারের। তোমাদের ওখানে ভালো কোনো খাবার জায়গা থাকলে তো যত সব বাসি খাবার দেয়। আর আমাদের এখানে আকবরিয়া নামের একটা হোটেল আছে, ওরা প্রতিদিন রাত 12টার পর অসহায় মানুষদের ফ্রিতে খাওয়ায়। তোমাদের ওখানে আছে এমন কোনো হোটেল? আপনি মনে হয় ওখানে প্রতি রাতে থালি নিয়ে বসেন ফ্রিতে খাওয়ার জন্য। বলেই ঐমি হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। বেয়াদব মেয়ে, তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না, ফোনটা রাখলাম। ঐমি হাসতে হাসতে বলল, ওই একদম ফোন রাখবেন না, আমার কথা বলা শেষ হয় নাই। না, আমি তোমার সাথে আর একটাও কথা বলতে চাই না, তুমি ফোন রাখো। আর শোনো, চিপসের নিচে দেখো একটা শাড়ি আছে। ওয়াও, শাড়ি, তাও আবার আমার পছন্দের কালার। আপনি কিভাবে জানলেন নীল রং আমার পছন্দ? ঐশী বলেছে বুঝি? না, ঐশী শুধু বলেছে শাড়ি তোমার ভীষণ পছন্দ। নীল রংটা আমার খুব পছন্দ, তাই নিয়েছি। ধন্য যোগ। আচ্ছা, রাখি। আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, যান যান দাঁত ব্রাশ করে আসেন। তুই কি মোবাইলের মধ্যে আমার মুখের গন্ধ পাচ্ছ? ইস, কি বাজে গন্ধ। তাহলে তো একটু আগে আমি রুমের মধ্যে একটা পারমাণবিক বোমা ছেড়েছি, সেটারও গন্ধ পাচ্ছ, তাই না? পারমাণবিক বোমা? বুঝি নাই আপনার কথা। ও আচ্ছা, বুঝো নাই, পাদ মেরেছি, সেটার গন্ধ পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি তো, একটা পচা পচা গন্ধ, খুব বাজে গন্ধ। তোমাদের এখানকার খাবার যে পচা, গন্ধ তো পচা পচা হবেই, তাই না? বেয়াদব মেয়ে, ফাইজলামো করো আমার সঙ্গে, এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। আমার মুখ দিয়ে বাজে গন্ধ বেরোচ্ছে, তাই না? শখ কত, আপনি আমার দাঁত ফেলে দিবেন আর আমি বসে বসে দেখব? আপনি আমার স্বামী হলে আমি আপনার বউ, এক ঘুষি মেরে আপনার নাক মুখ ভোতা করে দেব। তোমার গায়ে শক্তি আছে নাকি ভেজাল খাবার খেয়ে আমার নাক মুখ ভোতা করবে? শখ কত? শক্তি আছে কি নাই এরপর আসলেই দেখিয়ে দেব। আমার ঠেকা পড়েছে তোমাদের ওখানে যাওয়ার। আপনি আসবেন না, আপনার বাপ আসবে। আচ্ছা, আমার বাপকে নিয়ে যাও, আমি তোমাকে মিষ্টি খাওয়াবো। ভেবো না আবার তোমাদের ওখানকার ফালতু মিষ্টি। এশিয়ার মিষ্টি নাম শুনেছো কখনো? একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমাদের এখানকার মিষ্টি মোটেও ফালতু না। আমি খাইছি মিষ্টি,
দইয়ের কথা আর বলতে চাই না। বগুড়ার দই খাইছো কখনো? পুরা বাংলাদেশের মধ্যে বিখ্যাত। আচ্ছা, আপনি আমার সাথে ঝগড়ুটে মেয়েদের মতো আগ বাড়িয়ে ঝগড়া করতেছেন কেন? আম্মু আম্মু, কুড়িগ্রামের আজে বাজে খাবার খেয়ে আমার পেটের মধ্যে ডিস্টার্ব দেখা দিছে। তুমি একটু ভালো কোনো নুডলস রান্না করে দাও তো, আমার খুব ক্ষুধা পাইছে। ওই মেয়েকে শুনিয়ে শুনিয়ে বললাম, বেয়াদব মেয়ে আমাকে বলে আমি নাকি রাত 12টার পর থালি নিয়ে বসে থাকি। আপনি কিন্তু এবার বেশি বেশি করতেছেন। বেশি বেশি করছি? আচ্ছা তাহলে সরি। মানছি আমাদের জেলা হয়তো বা আপনাদের মতো উন্নত না, কিন্তু তাই বলে আপনি এভাবে বলতে পারেন না। আমি জানি আপনি আমাকে ছোট করার জন্য এসব বলতেছেন, এবং এসব বলে আপনি খুব মজা পাচ্ছেন। কিন্তু একটা কথা জানেন কি, আপনি আমাকে ছোট করার সঙ্গে সঙ্গে নিজেও ছোট হচ্ছেন। কারণ আমি কিন্তু আপনার বউ। আমাকে ছোট করা মানে আপনার নিজেরও ছোট হওয়া। আমি ভেংচি কেটে বললাম, কই আমি তোমাকে ছোট করলাম? ওই মেয়ে রেগে গিয়ে বলল, আপনি আসলে একটা ঝগড়ুটে পুরুষ। তাই? আচ্ছা বাবা সরি, আমি মজা করছিলাম, কিন্তু সত্যি তোমাদের ওখানকার খাবার ভালো না। ওই মেয়ে রাগী কণ্ঠে বলল, আবার এখন যদি আমার সামনে থাকতেন না, আপনার দাঁতও একটাও আস্ত রাখতাম না। কিরে, কার সঙ্গে এমন ঝগড়া করছিস? কেউ না মা, ওই এক ছোট বোন। ও, তো আগে খেয়ে নে, তারপর না হয় ঝগড়া করিস। তুমি একটু কথা বলো ওর সাথে, আমি ততক্ষণ খাই। এরপর মায়ের হাতে ফোনটা ধরিয়ে দিলাম। আমি কি কথা বলবো? যা খুশি তাই বলো। মা হ্যালো বলতেই ওই মি সালাম দিল। এরপর কিছুক্ষণ তাদের মধ্যে কৌশলাদি বিনিময় চলল, আর এদিকে আমি গপা গপ নুডলস খেতে থাকলাম। একটু পর মা ফিসফিস করে বলল, আমাকে মামা বলে ডাকছে কেন রে? আমি মুখের মধ্যে নুডলস চুষতে চুষতে বললাম, মাথায় সমস্যা মা। এই যা, জোরে বলে ফেললাম। ও শুনতে পেল নাকি আল্লাহ ভালো জানে। ওর কথায় কিছু মনে করো না মা, ও এক নম্বরের ফাজিল ছেলে। ওর ফাজলামো বন্ধ করার জন্য অনেকদিন ধরে মেয়ে খুঁজছি, বুঝেছ? কিন্তু একটা ভালো মেয়ে পাচ্ছি না। তোমার যদি পরিচিত কোনো ভালো মেয়ে থাকে তাহলে আমাকে একটু বলো প্লিজ। বেয়াদবটাকে বিয়ে দিয়ে তারপর লাইনে আনতে হবে। মা, আপনার ছেলে তো বিয়ে হয়ে গেছে। ওই হারামজাদা, তোর নাকি বিয়ে হয়ে গেছে? কখন বিয়ে করলি? বিয়ে করার আগে আমার কথা একবারও মনে পড়লো না তোর? আমার কত শখ ছিল তোর বিয়ে নিয়ে, কত স্বপ্ন ছিল। মার কথা শুনে নুডলস আমার গলায় আটকে গেল। আমি ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে, কই, কোথায়, কখন, কাকে আমি বিয়ে করেছি? কে তোমাকে এসব উল্টাপাল্টা কথা বলছে মা? মেয়েটাই তো বলছে তুই বিয়ে করেছিস। বললাম না ওর মাথার সমস্যা, এখন দেখো বলবে যে সেই আমার বউ। বলে আমি আবার খাইতে শুরু করলাম। এই মেয়ে, কিসব বলো? কে বলেছে তোমাকে আমার ছেলে বিয়ে করেছে? আর কাকে বিয়ে করেছে? পাত্রী কই? ওই মেয়ে কাদো কাদো গলায় বলল, মা, আমি পাত্রী। আপনার ছেলে আমাকে বিয়ে করেছে। কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে। বা, বেশ ভালো তো। তো তুমি ওই গাধাটার সঙ্গে আসতে পারোনি? কোথায় লুকিয়ে রেখেছে গাধাটা তোমাকে? তাড়াতাড়ি এখানে চলে আসো, ওকে দুজন মিলেই সাইজ করবো। আমি মার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বললাম, ইস মা, ও তো ফাজলামো করতেছে। তুমি আমার কথা কেন বিশ্বাস করতেছো? আর বললাম তো ওর মাথার একটু সমস্যা। বাবা, আমার মনে হয় মেয়েটা ভালোই। আর যদি মাথার সমস্যা হয়, কোনো সমস্যা নেই, মানসিক ডাক্তার দেখাবো। তুই যদি বিয়ে করে থাকিস তাহলে মেয়েটাকে বাসায় নিয়ে আয়। মেয়েটা কি সুন্দর মিষ্টি করে কথা বলে, আমার আর একলা একলা ভালো লাগে না। মা বললাম তো ও আমার ছোট বোন হয়। তুই এখন যাও তো। কুত্তা, আমি আপনার বোন হই তাই না? ছোট বোন? আমার মাথায় সমস্যা আছে তাই না? আপনার অবস্থা যদি আমি খারাপ না করছি তাহলে আমার নাম ওই মিনা। তুমি আমার কচু করবে, আমারে পাইলে তো আমার অবস্থা খারাপ করবা। তুমি কি ভেবেছিলে মাকে বিয়ের কথা বলে আমাকে বকা খাওয়াবে? এত সহজ না। আর মা আমার বিয়ের কথা জানতে পারলে সবচেয়ে বেশি খুশি হবেন। সো স্যাড, তোর পরিকল্পনা বৃথা গেল। আপনি খবরদার আমাকে কল দিবেন না। আমি কখন তোমারে কল দিলাম? তুমি তো আমারে কল দিছো। ঝগড়াটে পুরুষ, চিকনালির টাকলা শয়তানের নানা, নিজের বাড়ি যেয়ে খুব সাহস বেড়ে গেছে। একবার শুধু পাই, তারপরে আমিও বোঝাবো মজা। আর একটা কথা, আমি তোরে কল দিব না, তুইও আমারে কল দিবি না। ছি ছি, স্বামীর কেউ তুই তোকারি করে?
মেয়ে একটা জঘন্য গালি দিয়ে ফোনটা কেটে দিল। 1 মাস পর গত 1 মাসে আমিও ওকে কল দেইনি, ওই মেয়েও আমাকে কল দেয় নাই। কল দেয়নি বললে একদম ভুল হবে, শুরুর দিকে কয়েকদিন কল করেছিলাম, কিন্তু ওই মেয়ে কল রিসিভ করে নাই। এরপর থেকে ওর সব খবরাখবর ঐশীর কাছ থেকে নিতাম। বরাবরের মতো আজও ঐশীকে কল দিলাম, কিন্তু ঐশী কল রিসিভ করে কোনো কথা বলে না। ও বুঝতে পেরেছি, তোমার খারুশ বোন তোমার পাশে আছে, তাই তো? আচ্ছা থাক, কথা বলতে হবে না, আমি যেটা বলি সেটা শোনো। আমি কুরিয়ারে তোমার বোনের জন্য একটা গিফট পাঠিয়েছি। ওই বক্সের মধ্যে তোমার গিফট আছে, ওটা কিন্তু আগে বের করে নিও, তা না হলে দেখা যাবে তোমার ওই হিংসুরে বোনটা তোমার গিফটটা নিয়ে নিয়েছে। কুত্তা, আমি খারুস, আমি হিংসুক, তাই না? সরি, রং নাম্বার মনে হয়। এই খবরদার, ফোন রাখবেন না। আপনার শালীর সঙ্গে কথা বলতে কোনো সমস্যা হয় না, আর বউকে ফোন দিতে আপনার সমস্যা, তাই না? আপনার শাশুড়ির সঙ্গে কথা বলতে পারেন, শ্বশুরের সঙ্গে কথা বলতে পারেন, শালীর সঙ্গে মজা মেরে গল্প করতে পারেন, আর আমাকে ফোন দেওয়ার আপনার সময় হয় না, তাই না? আমার বান্ধবীর বর প্রতি রাতে আমার বান্ধবীকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়, আর আপনি গান শোনানো তো দূরের কথা, একবার ফোন দিয়ে জিজ্ঞাসাও করেন না আমি ভালো আছি কি মন্দ আছি, বেঁচে আছি নাকি মরে গেছি। বলতে বলতে ওই মেয়ে কেঁদে উঠল। পাগলি মেয়ে, কাঁদছো কেন? আমি তো তোমার খবর সবসময় নিচ্ছি, তুমি তো একবার আমাকে ফোন দিলা না। আমি অভিমান করেছিলাম, আর স্বামীর দায়িত্ব তার স্ত্রীর অভিমান ভাঙানোর, কিন্তু আপনি তো আস্ত একটা ঝগড়ুটে পুরুষ, শুধু গায়ে পড়ে ঝগড়া করতে পারেন আপনি, বউয়ের রাগ অভিমান কিছুই ভাঙাতে পারেন না। সরি, আমি অনেক অনেক দুঃখিত। আপনার সরি আপনার কাছে রাখেন, আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। ইস, সব কত টাকা কি গাছে ধরে, চাইলে পাওয়া যায়? আমি অত কিছু জানি না, 10,000 টাকা না দিলে আপনার খবর আছে বলে দিলাম। আচ্ছা, যে ফোনটা তোমার জন্য পাঠিয়েছি ওটা তাহলে আমার শালিকাকে দিয়ে দিও, আর আমি তোমাকে 10,000 টাকা পাঠিয়ে দিব। পাগল নাকি? আমার ফোন আমি কেন ওকে দিতে যাব? আপনার যদি এতই ওকে দেওয়ার শখ হয় তাহলে ওকে নতুন একটা কিনে দেবেন, সমস্যা কি? এরপর থেকে শুরু হয় নতুন সমস্যা। ওই মেয়েকে প্রতি রাতে গান শুনিয়ে অথবা গল্প বলে ঘুম পাড়িয়ে দিতে হতো। ওর বান্ধবীর স্বামী নাকি প্রতিদিন তাই করে, তাই আমাকেও করতে হবে। কি জ্বালা বলেন তো। 20 দিন পরে কথা, রাতে ওর সঙ্গে কথা বলতে বলতে আমি হঠাৎ করে বললাম, ওই মেয়ে, আমি যেমন তোমাকে খুব ভালোবাসি, তুইও কি আমাকে সেরকম ভালোবাসো? না, আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? আমি তো আপনার ছোট বোন। ওটা তো আমি মজা করে বলছিলাম। কিন্তু আমি সত্যি সত্যিই বলছি। তুমি সত্যি আমাকে ভালোবাসো না? না, তবে আমি আপনার মতো একজনকে খুব ভালোবাসি। আমার পরীক্ষা শেষ হলে তার সঙ্গে পালাবো ভাবতেছি। আচ্ছা, ডিভোর্স পেপার পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। ডিভোর্স লেটার মানে কি? আমি ওই মেয়েকে আর কথা বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিলাম এবং সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে রাখলাম। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। ওর জন্য কত কি করলাম, আর ও বলে ও নাকি অন্য কাউকে ভালোবাসে। বেয়াদব মেয়ে, অন্য কাউকে যদি ভালোবাসিস তাহলে ঘুমের মধ্যে কেন বারবার জড়িয়ে ধরতিস? আমি যখন ঘুমিয়ে থাকতাম কেন তুই আমাকে চুমু দিতি? অসভ্য মেয়ে। রাতে আর ঘুম হলো না। এতদিন ধরে রাত জেগে বেয়াদবটার সাথে কথা বলেছি, সেই অভ্যাসটা কি আর সহজে ছাড়ানো যায়? 2 দিন পর ফোন অন করতেই দেখি মার নাম্বার থেকে কল এসেছে। আমি তরাং করে রিসিভ করলাম। মাও দেখি কোনো কথা নেই, বার্তা নেই, চটাং চটাং করে আমাকে গালি দিতে শুরু করলো। ওই হারামজাদা, তোর লজ্জা শরম বলতে কিছু নেই? মা, তুমি আমার মতো একজন নিরীহ মাসুম বাচ্চাকে গালি দিচ্ছ, এটা কি ঠিক? না, তোকে গালি দিতে যাবো কেন? তোকে তো চুমু খাওয়া দরকার। বেয়াদব ছেলে, তুই যে বিয়ে করেছিস সেটা একবার আমাদের জানিয়েছিস? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এসব বাজে কথা তোমাকে কে বললো? আমি কি কখনো তোমাকে না জানিয়ে এমন কোন কাজ করতে পারি? কেউ মনে হয় আমাকে ভাইরাল করার জন্য এসব গুজব রটেছে। মা, তুমি বিশ্বাস করো, আমি বিয়ে টিয়ে করি নাই। রাখ তোর বিশ্বাস। তোর বাবা তোর উপর চরম ক্ষেপে আছে, তোকে নাকি বাড়িতে ঢুকতে দেবে না। সমস্যা নাই, শ্বশুর বাড়িতে চলে যাব। আমার শাশুড়ি আম্মার হাতের রান্না খুব মজা। ওই হারামজাদা, এই না তুই বললি যে কেউ তোর বিপক্ষে ষড়যন্ত্র করছে, তুই নাকি বিয়ে করিসনি? তাহলে শ্বশুরবাড়ি কোথা থেকে এলো? নাউজুবিল্লাহ, আমি শ্বশুর বাড়ির কথা বলছি? মা, আমার মনে হয় গালতিসে মিস্টেক হয়ে গেছে। বিয়ে মানুষ করে নাকি, শুধু প্যারা আর প্যারা। তুই তো বিয়ে করিসনি, তাহলে তুই কিভাবে জানলি? আরে এমনিতে বললাম না, মানে আমার মনে হলো আর কি। একদম আমার সঙ্গে নাটক করবি না, সত্যি করে বল ঘটনা কি। বকা দিবে না তো?
না, সত্যি বললে কিছু বলবো না। মা, তোমাকে সেদিন আমার বন্ধু আরিফের বিয়ের কথা বলেছিলাম না? ওই যে গ্রামে ঘুরতে যে যাকে গ্রামবাসীরা জোর করে বিয়ে দিয়েছে, আর সে তার বাবা মাকে ভয়ে কিছু বলতে পারিনি। ওই ঘটনা আরিফের না, আমার সাথে ঘটা কাহিনীগুলোই বলেছিলাম। হারামজাদা, তুই বাড়ি আয় আগে। তোকে যদি মাইরা পেট সোজা না করছি তাহলে আমিও তোর মা না। দেখো মা, রাগ করবা না তুমি। তুমি কিন্তু বলছো সাহস করে বিয়ের কথাটা বাবা মাকে বলতে, কিন্তু আমি তো এখনো সাহস করে উঠতেই পারি নাই, তাই বলি নাই। তাই বলে তুই বিয়ে করে বউকে বাপের বাসায় রেখে দিবি? আমাদের বললে কি আমরা তোকে খেয়ে ফেলতাম? বরং আমরা আরো ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করতাম। গাধা কোথাকার। যাই হোক, যা হবার হয়ে গেছে। এখন তুই বাসায় আয়, আমরা অনুষ্ঠান করে বউকে আমাদের বাসায় নিয়ে আসবো। প্রথমত এখন আমার অফিস ছুটি দিবে না, আর ওই স্বপ্ন মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কেন? ওই বেয়াদব মেয়ে আমাকে পছন্দ করে না, সে নাকি অন্য একটা ছেলেকে ভালোবাসে। ও, এই জন্য তুই ওকে ডিভোর্সের কথা বলছিস? তো কি বলবো, সে অন্য একটা ছেলেকে ভালোবাসে, তার সঙ্গে পালাবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দিব। কি ঠিক করিনি? মেয়েটা তো তোর সঙ্গে মজা করেও বলতে পারে। তুই ওর পুরো কথা না শুনে কল কেটে দিয়েছিস, এরপর আবার ফোন বন্ধ করে রেখেছিস। এটা কি তুই ঠিক করেছিস? আমার মনে হয় না মজা করেছে। বাই দ্য ওয়ে, তুমি এসব কিভাবে জানলে? কারণ তোর সুন্দরী বউ আমার সামনে বসে কাঁদতে কাঁদতে পদ্মা মেঘনা ভাসিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলো কি, কি সাংঘাতিক মেয়ে! আমার বাড়ি অবধি পৌঁছে গেছে। মা বাবা বাসায় নেই, বাবা কি সব জানতে পেরেছে? হ্যাঁ, নে তোর বাবার সঙ্গে কথা বল। শয়তান, তুই কোন সাহসে বিয়ে করেছিস? তোর এত বড় স্পর্ধা, তুই কাউকে কিছু না জানিয়ে একা একাই বিয়ে করে ফেলেছিস। বিশ্বাস করো বাবা, আমি বিয়ে করতে চাইনি, কিন্তু আমাকে জোর করে বিয়ে দিয়েছে। বাবা, আমি ওখান থেকে পালিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে দিয়েছে। বিশ্বাস করো বাবা, আমি কিছুই করি নাই। চুপ শয়তান, তুই রাস্তার মধ্যে একটা মেয়ের সঙ্গে উল্টাপাল্টা কাজ করবি, তোকে তারা আদর করবে তাই না? আজ তোর জন্য আমাদের মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে গেল। আমরা কি তোকে এমন শিক্ষা দিয়েছিলাম যে রাস্তায় মেয়ে দেখলেই তাকে ডিস্টার্ব করবি, তার সাথে উল্টোপাল্টা কাজ করবি? বিশ্বাস করো বাবা, আমি কোনো উল্টাপাল্টা কাজ করি নাই। এর আগে কি কখনো আমার নামে কোনো কমপ্লেন পাইছো তুমি? ওই বেয়াদব মেয়েটাই আমার নামে উল্টাপাল্টা কথা বলছে, আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। বাবা, সব দোষ ওই বেয়াদব মেয়েটার। ওই বেয়াদব চেংড়ি আমাকে ফাঁসিয়েছে। ওই হারামজাদা, খবরদার আমার বৌমাকে বেয়াদব বলবি না। একদম ঠ্যাঙ্গে বাড়ি দিয়ে ঠ্যাং ভেঙে দিব। লে হালুয়া, এখন তোমার ছেলে তোমার কাছে পর হয়ে গেল, আর ওই বেয়াদব না মানে পরের মেয়েটা তোমার কাছে আপন হয়ে গেল। হাই খোদা, এই দিনটা দেখার আগে তুমি আমাকে উঠিয়ে নিলে না কেন? কষে একটা থাপ্পড় মারবো বেয়াদব। লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছিস, তাহলে এখন আবার ওকে ডিভোর্স দেওয়ার কথা বলছিস কেন? বিয়ে কি তোর খেলা মনে হয়? বাবা, তুমিও থাপ্পড় মারতে চাইছো? এমনিতেই বিয়ের দিন আমার শ্বশুর এমন একটা থাপ্পড় দিয়েছে যে এখনো পর্যন্ত ব্যথায় আমি ভালো মতো খেতে পারি না। তুমি যদি আরেকটা থাপ্পড় মারো তাহলে দেখা যাবে আমাকে শুধু জুস খেয়ে থাকতে হবে। বাবা রেগে গিয়ে বলল, তোর এমন কর্মকাণ্ডের জন্য আমি তো ভেবেছিলাম তোকে বাসায় ঢুকতে দিব না, কিন্তু আমার বৌমাকে ভীষণ পছন্দ হয়েছে, তাই এবারের মতো মাফ করে দিলাম। শুনলাম তোর শ্বশুর নাকি কমিশনার, আর দুইটাই নাকি মেয়ে। সমস্যা নেই, যা করবে কামাই, সব খাবে জামাই। চালিয়ে যা। এই ধরো, তোমার বিয়াদব ছেলেটার সাথে আমি আর কথা বলতে চাই না। বলে মাকে ফোন দিয়ে দিল। বাপের কথা শুনে আমি চাঁদের দেশে। সব সময় তোর ফাজলামো, তাই না? বিশ্বাস করো মা, আমি ওর সাথে উল্টাপাল্টা কিছুই করিনি। ওই বেয়াদব মেয়েটাই আমাকে ভরা মজলিসে ল্যাং মেরে ফেলে দিয়েছিল। ভালো করেছে। আগে যা হবার হয়েছে, এখন সে তোর বউ। কিসের বউ? বউ তো না, আজ তো একটা ডাকাত। কথায় কথায় আমার কাছে থেকে টাকা হাতিয়ে নেয় মা। আমি একটা সুন্দর প্ল্যান করেছি, এখন থেকে আমিও ওর বাবার কাছে থেকে টাকা হাতিয়ে নিব। প্ল্যানটা সেই না? তোর বাবার কি টাকা কম পড়েছে যে তুই শ্বশুরের কাছ থেকে টাকা নিবি? মা, তোমার হিটলার স্বামী যে পরিমাণ কিপটা, তার কাছে থেকে টাকা হাতিয়ে নেওয়া অসম্ভব। মা মুচকি হেসে বলল, ফাজলামো রাখ এখন। জানিস মেয়েটার 2 দিন ধরে কিছু খাইনি। ওই মেয়েটা 1 নাম্বারের মিথ্যাবাদী মা। মিথ্যা কথা বলতেছে তোমাদের। দেখো গিয়ে লুকিয়ে লুকিয়ে ঠিকই পেট পূজা করে এসেছে। একদম চুপ থাক। মেয়েটা খুবই অসুস্থ, এখানে আসার পর থেকে বমি করছে। কিছুক্ষণ আগে মাথা ঘুরে পড়ে গিয়েছিল।
কিন্তু আমি তো কিছু করি নাই, তাহলে কিভাবে কি হলো? অঙ্কুর, ফাজলামো বন্ধ কর। বিশ্বাস করো মা, আমি তোমার কসম খেয়ে বলতেছি, আমি কয়েকটা চুমু খাওয়া ছাড়া আর কিছুই করিনি। তাও চুমুগুলো গালে আর কপালে দিয়েছি। ও কিভাবে প্রেগনেন্ট হলো আমি কিছুই জানি না। আমি সত্যি বলছি বা, আমি কিছু করিনি। এটা সত্যি, ও ঘুমের মধ্যে আমাকে অনেক কয়বার জড়িয়ে ধরেছিল, কিন্তু বিশ্বাস করো মা, আমি তখন কিছুই করিনি। ফাজিল ছেলে, মাকে সব কথা বলতে তোর লজ্জা করে না? আর ওই মেয়ে যে প্রেগনেন্ট, সেটা তোকে কে বললো? তুমি না বললা ওই মেয়ে আসার পর থেকে বমি করতেছে, এরপর মাথা ঘুরে পড়ে গেছে? গাধা কোথাকার! বমি করলে আর মাথা ঘুরে পড়ে গেলে কি মানুষ প্রেগনেন্ট হয়ে যায় নাকি? এটা কি তোর ভারত বাংলা সিরিয়াল মনে হয়? তাহলে কি হয়েছে ওর? 2 দিন ধরে না খাওয়া শরীর, তার উপর জার্নি করে এসেছে, এজন্য বমি করেছে। আর শরীর দুর্বল থাকার কারণে মাথা ঘুরে পড়ে গেছে। তুই তো গাধা, তুই এসবই বুঝবি। মা, আমি সত্যি অনেক সরি। আমি অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু আমার সাহস হয়নি। আমি ভেবেছিলাম এরপরে পারি যখন যাব তখন তোমাদের বলবো সব কিছু। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে, এখন তুই বৌমার সঙ্গে একটু কথা বল, মেয়েটা খুব কান্নাকাটি করছে। ওই মেয়ে কাঁদতে কাঁদতে বলল, সরি, আমি সেদিন আপনার সঙ্গে মজা করছিলাম, কিন্তু যে সিরিয়াসলি নিয়ে নেবেন সেটা আমি ভাবিনি। এরকম মজা আমার সঙ্গে আর কখনো করবা না। ওই মেয়ে, আমি তোমাকে খুব ভালোবাসি, সেই প্রথম দিন থেকেই। তোমার মুখে অন্য ছেলের কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমিও। তুমিও কি? ওই যে আপনি যেটা বললেন সেটাই। তো বলো সেটা। মা আছেন সামনে, কিভাবে বলবো? আমার লজ্জা করে, আমি বলতে পারবো না। ওরে আমার লজ্জাবতী বউরে, স্বামীকে ভালোবাসি কথাটা বলবে, তাতে আবার লজ্জা? জানেন, আপনার মুখের ডিভোর্সের কথা শুনে আমি আর কিছুই মুখে দিতে পারিনি। আমি কতবার আপনাকে ফোন করেছি, কিন্তু আপনি ফোন বন্ধ করে রেখেছিলেন। আগে তো আমার পুরো কথা শুনতেন, তা না শুধু শুধু রাগ করতেন। জানেন আমি কত কষ্ট পেয়েছি? আমাকে কষ্ট দেওয়ার জন্য আপনার উপর 10,000 টাকা জরিমানা ধার্য করা হলো। জো হুকুম মহারানী কটকটি। ওই, আপনি আমাকে কটকটি বললেন কেন? আমার নাম নিশাত আনিতা ওইমি। সরি গো বউ, মজা করলাম তো। মিসেস নিশাত আতিকা ওইমি, শুনলাম আপনি নাকি প্রেগনেন্ট, কিন্তু আমি তো কিছুই করিনি। তাহলে কিভাবে কি হলো? মিথ্যাবাদী! কিছু করেননি? মধ্যরাতে উঠে যে চুমু দিতেন, সেগুলো কি ভূতে দিত? চুমু দিলেই কি প্রেগনেন্ট হয় নাকি? তাহলে কি করলে হয় একটু বলবেন? তোমার বান্ধবী আছে না, ওর কাছ থেকে শুনে নিও। না, আমি আপনার কাছেই শুনবো। বেহায় মেয়ে, এখন তোমার লজ্জা লাগলে না? তোমার সামনে মা নেই। না গো প্রাণের স্বামী, আমি এখন আপনার রুমে শুয়ে আছি। আসতে না আসতেই আমার রুমটা দখল করে নিয়েছো। খবরদার, রুমের কোনো কিছু উল্টা পাল্টা যেন না হয়। এই হ্যালো, এটা আমারও রুম, সো আমি যা ইচ্ছা তাই করতে পারি। ও মা, তাই নাকি? তো কবে থেকে রুমটা তোমার হলো? যেদিন আমাকে বিয়ে করেছেন সেদিন থেকেই। ওই একটু বলেন না কি করলে প্রেগনেন্ট হয়? এই জন্যই বাচ্চা মেয়েদের বিয়ে করতে নেই। এরা কিছুই জানে না, শুধু বিয়ে করার কুপকুপি। ওই খবরদার, আমাকে বাচ্চা বলবেন না। আমি মোটেও বাচ্চা না। কয়দিন পর এইচএসসি পরীক্ষা দিব, আর আমি সব জানি। আচ্ছা ঠিক আছে, এবার গিয়ে দেখবনি তুমি কেমন জানো। আমার বান্ধবী আমাকে সব বলেছে। শালা, সব দোষ এই বিবাহিত বান্ধবীদের। এরাই অবিবাহিত মেয়েদের মাথা নষ্ট করে। এই একটা কথা বলি, বলো। আসার সময় আমার জন্য একটা ফোন নিয়ে আসবেন, কেমন? কেন? কিছুদিন আগেই না তোমাকে একটা নতুন ফোন কিনে দিলাম। ওইমি গলার সুর একটু নরম করে বলল। আসলে সেদিন আমি বারবার আপনাকে ফোন দিচ্ছিলাম, কিন্তু আপনি ফোন ধরছিলেন না, তাই আমি রাগ করে একটা আছাড় মেরে ভেঙে ফেলেছি। কি? ওরে ভাই, কে আসো, আমাকে ধরো। এখন আমার মাথায় ঘুরতেছে। 21,999 টাকার ফোন আছাড় মেরে ভেঙে ফেলেছে। হাই খোদা, এটা বউ না টাকা খরচ করার মেশিন? বুঝতে পারছি, আজ থেকে পার্ট টাইম জব হিসেবে আমাকে একটা থালা হাতে রাস্তায় নামতে হবে। আপনি রাস্তায় নামেন না, যেখানে খুশি সেখানে নামেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আসার সময় আমার জন্য একটা ফোন নিয়ে আসবেন, কেমন? এই তোমার স্বামীর প্রতি ভালোবাসা। আমি রাস্তায় থালা নিয়ে নামবো, তোমার কষ্ট হবে না? না, আমার কেন কষ্ট হবে? তবে হ্যাঁ, বুড়ো বয়সে আমি কিন্তু আপনার হুইল চেয়ার ঠেলতে পারবো না, বলে দিলাম। তুই তো আচ্ছা পাশা হৃদয়ের মানুষ। আমি রাস্তায় থালা নিয়ে নামবো আর তুমি পায়ের উপর পা উঠিয়ে বসে বসে খাবে? এটা কখনোই হতে দেওয়া যাবে না।
আমি থালা নিয়ে রাস্তায় নামলে তোমাকে ঝোলা নিয়ে রাস্তায় নামাবো। ফাজলামি রাখেন, আসার সময় আমার জন্য প্লিজ ফোন নিয়ে আসবেন। আমি আর কোনো ফোন কিনে দিতে পারবো না তোমাকে। কিনে দিতে পারবেন না তাহলে অন্যের ফোন চুরি করে দেবেন কেমন? তবু আমার ফোন লাগবে। কি সাংঘাতিক বউ, স্বামীকে বলতেছে চুরি করতে। আল্লাহ, এমন বউ যেন আমার শত্রুর কপালেও না জোটে। ফাজলামও রাখেন, ফোন কিন্তু আনবেন। আমি কোনো ফোন টোন আনতে পারবো না। তোমার ফোনের প্রয়োজন হলে তোমার আব্বার কাছ থেকে নাও। ঐমি জোর গলায় বলল। কেন বাবার কাছ থেকে নেব কেন? আপনি কিনে দিবেন। একটা ফোনে যদি কিনে দিতে না পারেন তাহলে বিয়ে করেছেন কেন? লে হালুয়া, বিয়ে করার সময় কি কোনো কন্ট্যাক্ট ছিল নাকি? বউ মাসে মাসে ফোন ভাঙবে আর আমার মাসে মাসে ফোন কিনে দিতে হবে তাকে? ওই এমন করেন কেন? একটাই তো ফোন ভাঙছি, আপনার কসম খেয়ে বলছি আর কখনো ফোন ভাঙবো না। নাউজুবিল্লাহ, এখনই তুমি কসম ফিরিয়ে নাও। আমার কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই, তবে চাইলে তোমার বাবার কসম খাইতে পারো। আমার বাবার কসম কেন খাইতে যাব? পরে যদি ভেঙে ফেলি তখন যদি আমার বাবার কিছু হয়? মানে যত ফাড়া সব আমার উপর দিয়ে পার হবে, তাই তো? স্বামী মরলে মরবে, কিন্তু বাপের কিছু হওয়া চলবে না। কি সাংঘাতিক বউ। ওই শোনেন না, আপনার বাড়ি চলে আসেন। একা একা তো আর ভালো লাগছে না। বরের বাড়িতে প্রথম এলাম অথচ বর বাড়িতে নেই। আমি ঐমির কথা শুনে গদগদ হয়ে বললাম, আমাকে খুব মিস করছো বুঝি? না, আপনাকে কেন মিস করতে যাব? বগুড়াতে প্রথম এলাম, আপনি থাকলে আপনার সঙ্গে একটু ঘুরতে যাইতাম। ঘুরে ঘুরে দেখতাম কি কি আছে আপনার এই বগুড়াতে। আমি তো মেয়ে মানুষ, আমি তো আর একা একা ঘুরতে যেতে পারি না। আপনি থাকলে ভালো হতো। মেয়েরা আসলে স্বার্থপর হয়, আর তুমি এই পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থপর মেয়ে। স্বামী যে বউকে রেখে এত দূরে আছে, বিয়ের পর বউ ছাড়া থাকা যে কি কষ্টের, আমি যে কত কষ্ট পাচ্ছি সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। তুমি আমাকে ডাকছো বগুড়া শহর ঘুরে দেখার জন্য, ফাজিল কোথাকার। খবরদার বকা দেবেন না, শ্বশুরমশাইকে বলে দেব, তখন আপনাকে প্যাদানি দেবেনি। আসতে না আসতেই শ্বশুরকে হাত করে ফেলেছ, সাবাস, তোমাকে দিয়েই হবে। ওই আসেন না, অন্তত 2 দিনের জন্য আসেন। কতদিন হলো আপনাকে দেখি না, একটু দেখা দেখি হবে দুজনে, একসাথে একান্ত কিছু সময় কাটাতে পারবো, একটু ঘুরোঘুরি করতে পারবো। আপনাদের এখানে তো অনেক ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে দুজনে মজা করে খাবো, কত মজা হবে। আমি মনে মনে বললাম, দেখা করাটা বাহানা মাত্র। তোমার আসল ধান্দা তো আমার টাকা খরচ করে আমাকে ফকির বানানো। সরি গো, এই মাসে ছুটি পাওয়া সম্ভব না। তুমি বরং তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ঘুরে এসো। ঐমি ফিসফিস করে বলল, শ্বশুরের টাকা কি আর সেভাবে খরচ করা যায় নাকি? আমি তোমার পরীক্ষার আগে গিয়ে একবার দেখা করে আসব। সে তো এখনো অনেক দেরি। আমি কি এতদিন ধরে এখানে থাকবো নাকি? আমি তো আর কিছুদিন পরে আমাদের বাসায় চলে যাব। তো কি হয়েছে, আমি তোমাদের বাসাতেই যাব তোমার সঙ্গে দেখা করতে। তখন না হয় 2-3 দিন থাকবো ওখানে। এই না, আপনি খবরদার আমাদের বাসায় আসবেন না। কেন কেন? তোমাদের বাসায় যাব না কেন? আপনি এলে মিছিমিছি বাবার টাকাগুলো নষ্ট হয়। বাবা কত কষ্ট করে টাকা উপার্জন করেন, আর আপনি এসে বসে বসে খেয়ে সব টাকা শেষ করবেন। এটা তো মেয়ে হিসাবে আমি মেনে নিতে পারি না। তাই আপনি আর আমাদের বাসায় আসবেন না। ওরে বাবা, কিপটামি সব বাবার টাকার জন্য। আমার টাকা খরচ করার সময় তো কিপটামি করো না। বাবার টাকাই টাকা, আর আমার টাকা কি গাছের পাতা? এই আমি তোমাদের বাসায় কয়বার গেছি? হ্যাঁ, বিয়ের পরে আর একবারও গিয়েছিলাম আমি। আসেন নাই তো কি হয়েছে? বিয়ের পর 5 দিন থেকেছেন, ওই 5 দিনেই তো আমার বাবার 10,000 টাকা খেয়ে ফেলেছেন। কি বললা? তুমি আমাকে খাবার খোটা দিচ্ছ, আর আমি 5 দিনে 10,000 টাকা খাইছি? কথাটা পাগলকে বলে পাগলও বিশ্বাস করবে না। প্রথম দিন তো খাওয়াইছি ঠান্ডা ভাত, এরপরের দিন তোমাদের বাগানের শিম ভাজি, এরপরে খাওয়াইছো মূলা ভাজি। সেইটা খাইয়া আমার পেটের যে কি সমস্যা কি আর বলবো। এরপর খাওয়াইছো আলু ভাজি, আলু ভর্তা আর ডাল, যেগুলো খাইয়া আমার হাগা ডাইরেক্ট হয়ে গেছিল। মিথ্যাবাদী! তাহলে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস সেগুলো কি আপনার ভূতে খাইছে? 1 কেজি গরুর মাংস 5 দিন ধরে খাওয়াইছো, তার আবার বড় বড় গল্প। আর খাসির মাংসের কথা কি বলবো, ওটা খাসি ছিল নাকি ভেড়ার মাংস আল্লাহ ভালো জানে। বুড়া পাকিস্তানি মুরগি কই থেকে যেন চুরি করে নিয়ে এসেছিলা, তুমি ভালো জানো। মাংসটা সিদ্ধ হয়নি। ওই একদম ফালতু কথা বলবেন না। 4 কেজি গরুর মাংস ছিল, 3 কেজি খাসির মাংস ছিল,
আর 2টা বড় বড় দেশি মুরগি। এখন মনে হচ্ছে আপনাকে খাসির মাংসের বদলে পাঁঠার মাংস খাওয়ানো উচিত ছিল, আর দেশি মুরগির বদলে ব্রয়লার মুরগি খাওয়ানো উচিত ছিল। এমন ভাব করতেছে যেন সবগুলো আমি একাই খাইছি, আর তোমরা চেয়ে চেয়ে শুধু সবই দেখেছো। আমি তো খাইনি। যত সব ঘাস পাতা আমারে খাওয়াইয়া নিজেরা সব ভালো ভালো খাবারগুলো খেয়ে এখন আমাকে খোটা দিচ্ছে। কেন, আপনাকে কে খাইতে বারণ করেছিল? আপনাকে কেউ কি ঘাস পাতা খাইতে বলেছিল? শোনো মেয়ের কথা, আমি জামাই মানুষ, আমি কি তোমার মতো 2 হাত দিয়ে গাপসে গাপসে খাইতে পারবো নাকি? আমি মোটেও 2 হাত দিয়ে খাই না। ও হ্যাঁ, মাছের কথা তো ভুলেই গেছিলাম। বাবা যে বড় একটা কাতল মাছ আপনাকে খাওয়ালো। এমনভাবে বলতেছো যে পুরা মাছটা আমি একাই খাইছি। নিজের পাতে মাছের মাথাটা নিয়ে আমাকে দিয়েছিলে তো ছোট্ট একটা পিস, আবার বড় বড় কথা। স্বামীর প্রতি তোমার একটু মায়া দয়া নেই। ঐমি ভেঙচি কেটে বলল, কেন, মা তো আপনাকেই দিতে চাইছিল। আপনি তো ঢং করে বললেন ন মন ন থক, আমি অত বড় খাই না, আমি একটু খাই, আপনি বরং ঐমিকে দিন। ঢং দেখে বাঁচি না, খাটাস কোথাকার। তাহলে আমি কি বলতাম, মা আমি তো আপনার নতুন জামাই, আমাকে মাছের মাথা দেন, মাছের মাথাটা আমি খাবো, মাছের মাথা আমার ভীষণ পছন্দ। বলতেন, আপনি চাইলে গোটা মাছটাই আপনাকে দিয়ে দিতাম। এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কিভাবে? এমনি কি আর তোমাদের মফিস বলে রংপুরা মফিস? কি বললেন? আরেকবার বলেন। রংপুরা মফিস। আর একবার বলে দেখেন, আমি ড্রেসিং টেবিল ভেঙে ফেলবো। একবার কেন, আমি 100 বার বলবো, মফিস মফিস মফিস। সঙ্গে সঙ্গে কাজ ভাঙার আওয়াজ হলো। ভেঙে ফেলেছো? ঐমির আগে ফসফস করতে করতে বলল, হ্যাঁ ভেঙে ফেলেছি। আলহামদুলিল্লাহ। শ্বশুর মশাই না হলেও 4-5 হাজার টাকার ক্ষতি হয়েছে, তাই না? প্রাণের স্বামী, আপনি হয়তো ভুলে গেছেন আমি এই মুহূর্তে আপনার রুমে অবস্থান করছি। কি? তুমি আমার রুমে? হাই হাই, তুমি আমার ড্রেসিং টেবিল ভেঙে ফেলেছো? হায় আল্লাহ, আমার 7,500 টাকা জলে ভাসিয়ে দিল। কেমন লাগে আমাকে মফিস বলা? বুঝতে পেরেছি, এই ডাইনি মেয়েকে আর রাখা যাবে না। এবার বসের মেয়েটাকে পটাতে হবে, তাহলে বসের অফিসও আমার, বসের মেয়েটাও আমার, এরপর আমার আর পাইকে। ওই বউ থাকতে অন্য মেয়েকে পটাবেন, এসব কথা বলতে আপনার লজ্জা করে না? কে বউ? তোমার মতো রাক্ষসী বউ আমার দরকার নেই। আমি তোমাকে ডিভোর্স দিব। কি ডিভোর্স দেবে? আচ্ছা ঠিক আছে, দিয়েন। তবে আগে 20 লাখ টাকা পরিশোধ করেন, তারপরে যা খুশি করেন। কিসের 20 লাখ টাকা? কেন, বিয়ের মোহরানা যে 20 লাখ টাকা, সেটাকে আপনি ভুলে গেছেন? কি সব বাজে কথা বলছো? কাজী সাহেব না বিয়ে পড়ানোর সময় বলল 2 লাখ টাকা মোহরানা। আপনি মনে হয় কানে একটু বেশি শুনেছেন। কাজী সাহেব 20 লাখ টাকার কথাই বলেছিল। ওরে বাটপার, আমার শ্বশুর দেখি নোয়াখাইলাদের মতো আমার সঙ্গে বাটপারি করেছে। 20 লাখ টাকা মোহরানা ধার্য করেছে, যাতে বিয়ের পর যদি মেয়ের ডিভোর্স হয়ে যায় তবে সেই ওসিলায় আমার থেকে 20 লাখ টাকা হাতিয়ে নিতে পারে। ওরে বাটপার, কেউ দড়ি ফেলাও, আমি আর থাকতে চাই না এই পৃথিবীতে। মেয়ে ডাকাত হলে কি হবে? বাপ্তার আরো 1 লেভেল উপরে, একদম ডাকাতদের সর্দার। মাঝখান থেকে আমার জীবনটা বরবাদ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই সময় বউ পাশে থাকলে মন্দ হতো না। কাঁথা মুড়ি দিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমানো যেত। একবার ইচ্ছে হলো ফোনটা হাতে নিয়ে বসকে কল করে 2 দিনের জন্য ছুটি চেয়ে নেই, কিন্তু পরক্ষণেই ঐমির কথা মনে পড়তেই ফোনটা আবার পূর্বের জায়গায় রেখে দিলেন। কারণ ঐমি যে রকম মেয়ে, ওদের ওখানে গেলেই বলবে আমি খাওয়ার জন্য গিয়েছি। বেয়াদব মেয়ে, আবার আমাকে কথা শোনানো। একটা উসিলা পেয়ে যাবে, এর চেয়ে এখানে কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে থাকেই ভালো। যা খুশি করো, কিছুই বলবে না। আমি সবেমাত্র কোলবালিশটা জড়িয়ে ভাবছিলাম যদি এখানে ঐমি থাকতো তাহলে কি সে আমাকে এভাবে জড়িয়ে ধরতে দিত। অমনি ফোন ঢং ঢং করে বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা অপরিচিত, তাই আমি প্রথমবার রিসিভ করলাম না। দ্বিতীয়বার রিং বাজতে একটু বিরক্তি নিয়ে রিসিভ করে একটা লম্বা সালাম দিলাম, কিন্তু বিপরীত পাশ থেকে কোনো কথা নাই, বার্তা নাই। উড়োধুরো গালি দিতে শুরু করলো। কি ব্যাপার, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? গালি দিব না তো কি করব? আপনি কাল রাতে আমাকে ফোন দেননি কেন? জানেন আমি কাল সারা রাত আপনার ফোনের জন্য অপেক্ষা করেছি। আপনি তো আচ্ছা ফাজিল মেয়ে, আমি কোন দুঃখে আপনাকে ফোন দিতে যাব? না আপনি আমার বউ, না আমি আপনার গার্লফ্রেন্ড। এই থুক্কু থুক্কু না, মানে আপনি আমার গার্লফ্রেন্ড। সো এখন ফোন রাখেন। কি সুন্দর চারদিকে বৃষ্টি হচ্ছে, রোমান্টিক আবহাওয়া। আবহাওয়াটা একটু শান্তি মতো উপভোগ করতেও দিবে না? যত সব, আমাকে আর ফোন করবেন না প্লিজ।
আপনার রোমান্টিক আবহাওয়া আর খেতাপুরি। দেখুন আপা, আমার মনে হয় আপনি রং নাম্বারে ফোন দিছেন। আর আমার মাশাল্লাহ সুন্দর একটা ফুটফুটে বউ আছে, আমি তাকে খুব ভালোবাসি। সো আমি আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড না। হ্যাঁ, কেমন ভালোবাসেন সেটা তো বুঝতেই পারছি। নিজের বউয়ের কণ্ঠই চিনতে পারেন না। কে ঐমি? না, ঐমির সতীন। ও আচ্ছা আপা, তাহলে এখন রাখেন, আমি একটু ঘুমাবো। আর আপনার সতীনকে বলে দেবেন আমি এখন ঘুমাচ্ছি, আমাকে যেন ডিস্টার্ব না করে। এই শুনেন, আমি এখন ফাজলামি করার মুডে নাই। আপনাকে একটা কথা বলার ছিল। তো বলে ফেলুন আপা, কি বলতে চান? আবার আপা? আমি আপনার কোন জন্মের আপা? আমি মৃদু হেসে বললাম, আচ্ছা বলো, কি বলবে? শ্বশুরমশাই বাবার সঙ্গে কথা বলেছেন বিয়ের বিষয়ে। কার বিয়ে? কার আবার? আমাদের বিয়ে। কয়দিন আগেই না বিয়ে করলাম তোমাকে, আবার কেন বিয়ে করতে হবে? আমি এত ঘন ঘন বিয়ে করতে পারবো না। তুমি তোমার শ্বশুর মশাইকে বলে দাও, তিনি যেন আমার হয়ে বিয়েটা করে নেয়। এই যা, কি বলে ফেললাম? আপনাকে কি পাগলা কুকুরে কামড়াইছে? কি সব বাজে বাজে কথা বলছেন? আমি কেন আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে বিয়ে করতে যাব? আমার বিয়ে তো হবে আপনার সঙ্গে, তাই না? না মানে কয়দিন আগেই তো বিয়ে করলাম, আবার কেন করতে হবে? আরে ওটা কি বিয়ে ছিল নাকি? কাজে এসে দুটো সাইন নিল আর 3 বার কবুল বলতে বলল, আর বিয়ে হয়ে গেল। নাচ গান ছাড়া বিয়ে হয় নাকি? নাচ গান করাটা ঠিক না। এই শোনেন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। নিজে তো মেয়ে মানুষের মতো কোমর দুলিয়ে দুলিয়ে ঠিকই নাচেন, আর আমার বেলায় যত সমস্যা, তাই না? আরে আমি তো তোমার ভালোর জন্যই বললাম। থাক, আমার ভালোর চিন্তা আপনাকে করতে হবে না। আর আমাদের বিয়েতে তো কোনো হলুদ হয় নাই, কোনো বৌভাত হয়নি। সবাই হলুদ মাখাবে আর আমাকে টাকা দিবে, শুধু টাকা আর টাকা। আমি মনে মনে, আচ্ছা তার মানে টাকা হাতিয়ে নেওয়া হলো আসল মতলব। আত্মীয় স্বজন সবাই আসবে, সবাই একসাথে হই হুল্লোড় করবে, কত মজা হবে। প্রত্যেক মানুষেরই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, আমারও আছে। কিন্তু এত অনুষ্ঠান করতে হলে তো তোমার বাবার অনেক টাকা খরচ হবে। হলে হবে, আমার বাবার টাকা খরচ হবে, আপনার টাকা তো আর খরচ হচ্ছে না। না মানে আমি একটু খাইছি, তাতে তো তোমার বাবার অনেক টাকা খরচ হয়েছে। আর বিয়ের অনুষ্ঠান করলে তো আরো অনেক টাকা খরচ হবে। তো এখন তোমার একটু মায়া দয়া হচ্ছে না? তোমার বাবার এতগুলো টাকা খরচ হবে। খরচ হলে হবে, আমি তো আর প্রতি মাসে একবার করে বিয়ে করব না। বিয়ে তো একবারই করব, তাই না? আর মেয়ের বিয়েতে যদি টাকা খরচ না করে, তাহলে কার বিয়েতে করবে? আপনার বিয়েতে? যা বাবা, আমার জন্য 2 টাকা খরচ করলে তোমার বাবার জন্য খুব মায়া হয়, আর যখন তোমার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে, তখন তোমার মায়া দয়া ফুরিয়ে গেলে। আজব তো, কারণ আমি আমার বাবার মেয়ে, আমার বাবা আমার জন্য টাকা খরচ করতে পারে। আমিও তো তোমার বাবার মেয়ে জামাই, তাহলে আমার জন্য কেন খরচ করতে পারবে না? কারণ আমার বাবা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, আর আমি চাই না সেই কষ্টের টাকাগুলো বাবা ফালতু কোনো লোকের পেছনে খরচ করুক। কি তুমি আমাকে ফালতু লোক বললে? বললাম, কারণ আপনি একজন ফালতু লোক। তবে আমি জানি আমার সঙ্গে থাকলে আপনি ঠিক হয়ে যাবেন, কারণ আমার কাছে জাদু আছে। ও মা, তাই বুঝি? দেখাও তো একটু তোমার জাদুর ঝলক। ছু মন্তর ছু, কুত্তার ঘু হ্যাক থু। এটা কি তোমার জাদুর মন্ত্র নাকি? এই দিলেন তো ঢুকিয়ে আলু ভর্তার মধ্যে নোক। এখন আবার আমাকে প্রথম থেকে শুরু করতে হবে। ছু মন্তর ছু, কালা কুত্তার ঘু, ঘু হ্যাক থু, চেন খুলে যা ফু। ঐমির মন্ত্র শুনে আমি হাসতে হাসতে বেডের উপর গড়াগড়ি খেতে লাগলাম। কি মন্ত্র বাবা, এমন মন্ত্র জীবনে শুনি নাই। হাসা বন্ধ করে দেখুন আপনার প্যান্টের চেইন খোলা। ঐমির কথা শুনে আমি সেই দিকে তাকিয়ে দেখলাম সত্যি আমার প্যান্টের চেন খোলা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে তুমি জানলে? ওই যে বললাম না, আমার কাছে জাদু আছে। কচু আছে, এগুলো সব ধান্দাবাজি। আমি একটু আগে বাথরুমে গেছিলাম, তখন হয়তো চেইন লাগাতে ভুলে গিয়েছি। এমনি কি আপনাকে ফালতু লোক বলেছি? আপনি ফোনে কথা বলতে বলতে বাথরুমে গেছেন, আপনার একটুও লজ্জা করে না? ঘেন্না লাগে না আপনার? লজ্জার কি আছে? তুমি তো আর ফোনের মধ্যে দিয়ে দেখতে পারছো না, আর তুমি তো আমার বউ, তুমি দেখলে তো সমস্যা নেই। ছি, কথার কি ছিরি, অসভ্য লোক একটা। শোনেন, যে জন্য ফোন করেছিলাম, আমার পরীক্ষার পরে বিয়ে। এই কয়দিন যত আনন্দ করার করে নিন, বিয়ের পর আমার আঁচলে বেঁধে রাখবো, কোথাও যেতে দেব না। আমি তোমারে ছাড়লে তবে না তুমি আমারে যেতে দেবে?
তাই বুঝি? একটা রিকোয়েস্ট করব, রাখবে? বলেন। জানি তোমার একটু কষ্ট হবে, তবু একটু রান্নাটা শিখো প্লিজ। আমার হাতের বাজে রান্না খেয়ে খেয়ে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। সারাদিন ডিম ভাজি খেতে খেতে একদিন আমি না ডিম ভাজি হয়ে যাই। ওই মিম মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি শিখে নেব, আপনাকে এত টেনশন করতে হবে না। তবে আমি রান্না করার সময় আপনি যদি বাসায় থাকেন তাহলে কিন্তু আমাকে সাহায্য করতে হবে। এরপর আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আদর করতে হবে, নাটকগুলোতে যেরকম ভাবে সেরকম করে। আমি মনে মনে বললাম, ইস রে, এই স্টার জলসা ছোট্ট ছোট্ট মেয়েদেরকেও পাকনা বানায় ফেলেছে। তবে এটা একদিকে আমার জন্য ভালোই হয়েছে। আমার বড় বলার শখ, আমার বউ রান্না করবে আর আমি তাকে থাক আর বললাম না, লজ্জা করে। ওইমি বলছিলাম কি, তোমার পরীক্ষা তো এখন 1 সপ্তাহ বাকি। আমি এখন যদি তোমাদের ওখানে যাই তাহলে কি তোমার সমস্যা হবে? না মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো, পরিবেশটা খুব রোমান্টিক। এই রোমান্টিক পরিবেশ তুমি পাশে থাকলে মন্দ হতো না। কিন্তু তুমি তো এখন এখানে আসতে পারবে না, তাই ভাবলাম আমি যাই, তোমার সঙ্গে একটু দেখা করে আসি। আসতে পারেন, তবে একটা শর্ত আছে, আমার সঙ্গে উল্টো পাল্টা কোনো কিছু করতে পারবেন না। এই দিলে তো রোমান্টিক মোডটা নষ্ট করে। আচ্ছা যাও। আর যাব না, অবশ্য না যাওয়াটাই ভালো, আমার টাকাগুলো বাঁচবে। মিচিমিচি টাকা খরচ করে অত দূর যাওয়ার দরকার আছে? কই ঢাকা আর কই কুড়িগ্রাম। আচ্ছা ভালো করে পড়াশোনা করো, হাতি প্লাস আনতে হবে। যত সব ফালতু। এত পড়ে কে যে বড়লোক হয়েছে। ওইমি খিলখিল করে হেসে বলল, না না, আপনি আসেন, আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে। বউকে দেখার জন্য একটু না হয় টাকা খরচ করলেন, আপনি চলে আসেন, আপনার জন্য স্পেশাল আদর অপেক্ষা করছে। আমি খুশিতে গদগদ হয়ে বললাম, ও মা সত্যি তুমি আমাকে স্পেশাল আদর দিবে? ওই মেয়ে একটু লজ্জা লজ্জা ভাব করে বলল, হ্যাঁ সত্যি। এরপর আর আমাকে পাইকে ডাইরেক্ট বসকে ফোন করলাম। কাঁদো কাঁদো ভাব করে বললাম, বস আমার বউয়ের যক্ষা হয়েছে, হাঁকতে হাঁকতে জীবন শেষ, আমার 2 দিনের ছুটি খুব দরকার বস। কি বলেন? যক্ষালে তো কাশি হওয়ার কথা শুনেছি, হাগাহাগি কোনো ব্যাপার ঘটে এটা তো জানা ছিল না। ওসব তো ডায়রিয়ার লক্ষণ। সরি বস, কাশতে কাশতে বলতে গিয়ে ভুল করে হাঁকতে হাঁকতে বলে ফেলেছি। বস আমার 2 দিনের ছুটি খুব দরকার। বস আমার বউটা মরার আগে শেষবারের মতো আপনাকে দেখতে চাই, না মানে আমাকে দেখতে চাই। কথাটা বলতে বলতে কান্না করে দিলাম, আর কাজ হয়ে গেল। আপনি কাঁদবেন না প্লিজ। যক্ষা ভালো হয় ছোটবেলায় টিভিতে দেখেননি? আপনার স্ত্রী ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবেন। আপনার ছুটি মঞ্জুর করা হলো, আপনি টেনশন করবেন না। আপনার জন্য আমি এখন একটা প্লেনের টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি। আমার আর পাইকে, একেই বলে সোনার উপর সোহাগা। 10 ঘন্টা রাস্তা, 1 ঘন্টায় ঢাকা টু সৈয়দপুর। আমার কতদিনের শখ প্লেনে চড়ার। এর আগে অবশ্য নেপাল যাওয়ার সময় উঠেছিলাম, সে অনেক দিন আগের কথা। সৈয়দপুর নেমে ওখান থেকে বাসে করে কুড়িগ্রাম এলাম। শ্বশুর বাড়িতে ঢুকতেই ওই মেয়ে আমাকে দেখে ভূত দেখার মতো চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল। দুপুর গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত চলে এলো, তবু আমার বউয়ের স্পেশাল আদরের কোনো খবর নেই। রাতে রুমে এসে আবার সেই বই খাতা নিয়ে পড়তে বসলে এদিকে আমি বিছানায় ছটফট করতে করতে ঘুমিয়ে গেলাম। 2 দিন এভাবে কেটে গেল। শাশুড়ি আম্মা আমার জন্য সুন্দর সুন্দর সুস্বাদু পিঠা বানিয়েছিলেন। ইস, আমার যে কত খেতে ইচ্ছে করছিল, কিন্তু ওই বেয়াদব মেয়েটার খাবারের খোঁটা দেওয়ার জন্য আমি শ্বশুর বাড়ির একটা কিছু মুখে দেই নাই। এদিকে 2 দিন ধরে হোটেলের জঘন্য খাবার খেয়ে খেয়ে আমার পেটের অবস্থা খারাপ। শালা এখানে আসাটাই বৃথা। না ভালো মন্দ কিছু খেতে পারলাম, না বউয়ের স্পেশাল আদর পেলাম। শ্বশুরবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে বের হব, ঠিক এমন সময় ওই মেয়ে আমাকে তার ঘরে নিয়ে গিয়ে তার গোলাপি ঠোঁট দুটো আমার দিকে এগিয়ে আলতো করে ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। কোথায় ছুঁয়েছিল সেটা বলতে পারবো না, আমার লজ্জা করে। ওই মেয়ে আমার বুকে মুখ গুজে বলল, বাকিটুকু বাসর রাতের জন্য রেখে দিলাম। দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। ওই মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল। কাল আমার বিয়ে, সবার দাওয়াত রইল। গিফট আনতে ভুলবেন না কিন্তু, গিফট ছাড়া কিন্তু কাউকে ঢুকতে দেব না। বাসর ঘরে বউয়ের সামনে বসতে ঠাস করে একটা চর মেরে দিল আমার গালে। আমি ফ্যাল করে কিছুক্ষণ তার দিকে চেয়ে রইলাম। এরপর একটু রেগে বললাম, কি হলো, তুমি আমাকে মারলে কেন? ও মা, মারলাম কই? আপনার গালে মশা পড়েছিল, আমি তো মশাকে তাড়ালাম। আপনি আমার একমাত্র স্বামী, মশা আপনার রক্ত খাবে আর আমি বউ হয়ে সেটা চেয়ে চেয়ে দেখব? এটা কি ঠিক হবে বলুন? আমাকে মেরেছিলেন ভুলে গেছেন? আমি তো আসতেই মেরেছি, আপনি মেরে আমার গাল লাল করে দিয়েছিলেন। তোমার গালেও মনে হয় মশা পড়েছে, আমি একটু তাড়াই। ওইমি গালে হাত দিয়ে বলল,
এই খবরদার, আজকে আমাকে মারবেন না। আপনি প্রথম বাসর রাতে আমাকে মেরে আমার গাল লাল করে দিয়েছিলেন, সেজন্য আমিও থাপ্পড় মেরেছি, আপনিও মেরেছেন, আমিও মেরেছি, এখন কাটাকাটি। আমি মুচকি হেসে ঐমির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, আচ্ছা কাটাকাটি, এখন একটু চোখটা বন্ধ করো তো। কেন চোখ বন্ধ করতে হবে কেন? খুনটুন করবেন নাকি? আরে বাবা করো না। ঐমি চোখ বন্ধ করতেই আমি তার পিঠের উপর ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে তার গলায় একটা নেকলেস পরিয়ে দিলাম। এরপর আলতো করে ওর কাঁধে ঠোঁটের ছোঁয়া দিলাম। ঐমি কেঁপে উঠল। ও মা, এত সুন্দর নেকলেস! হ্যাঁ, এটা তোমার বাসরাতের উপহার। এর আগে তো দিতে পারি নাই, তাই এবার দিলাম। এখন আমার পা ছুঁয়ে সালাম করো। ঐমি মুখ বাঁকিয়ে বলল, পা ছুঁয়ে সালাম করতে আমার বয়ে গেছে, আগে বললে করতাম। গিফট পেয়ে গেছি, এখন আর করে লাভ কি বলেন? তবু আপনি আমার প্রাণের স্বামী, আপনি যখন বলেছেন তখন না হয় সালাম করলাম। বলে আমার পা ছুঁতে নিলেই আমি ওর হাত ধরে বললাম, সালাম করতে হবে না। ঐমি চলো ছাদে যাই, আজকের চাঁদটা অনেক সুন্দর। চলো দুজন মিলে চন্দ্রবিলাস করি। আচ্ছা চলুন। অর্ধেক সিঁড়ি অবধি উঠে ঐমি বলল, আপনি তো আচ্ছা লোক, নতুন বউকে কোলে করে ছাদে না উঠিয়ে নিজেই চটাং চটাং করে উঠে যাচ্ছেন। মুভি টুভি কি আপনি দেখেন না? মুভিতে নায়ক কত সুন্দর করে নায়িকাকে কোলে উঠিয়ে ছাদে নিয়ে যায়। আনরোম্যান্টিক গাধা একটা। আমি ভেঙচি কেটে বললাম, ওঠো ওঠো, একটু কষ্ট করে ওঠো, ওজনটা একটু কমবে। আমার ওজন কমই আছে, আপনার গায়ে শক্তি নেই বুঝতে পারছি। লুচ্চা মার্কা স্বামী কোথাকার। আমি ঐমিকে পাজা কোলা করে কোলে উঠিয়ে নিলাম। ঐমি আমার গলা জড়িয়ে গালে একটা চুমু দিয়ে বলল, ধন্যবাদ। আমি খুশিতে গদগদ হয়ে ছাদে উঠে দোলনায় গিয়ে বসে পড়লাম। পুরো ছাদ জুড়ে রং বেরঙের বাতি জ্বলছে। বিয়ে উপলক্ষে আমার কিপটা বাপ টাকা খরচ করতে কোনো কিপটামি করে নাই। দুজন দোলনায় বসে বসে গল্প করছিলাম। ঐমি আমার কাঁধে মাথা রেখে আকাশের পানে চেয়ে প্রশ্ন করলো, আচ্ছা মুরগির ডিম পারে, হাঁস ডিম পারে, তাহলে মানুষ কেন ডিম পারে না? ঐমি প্রশ্ন শুনে আমার ছাদ থেকে লাফ দিতে ইচ্ছে করছে, কিন্তু আমি আমার নিজের মনকে কন্ট্রোল করে ওকে প্রশ্ন করলাম, কেন তোমার কি ডিম পাড়তে ইচ্ছে করছে? এরপর ফিসফিস করে বললাম, যত সব আজাইরা প্রশ্ন। ঐমি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কি বললেন? না মানে তুমি চাইলে চেষ্টা করে দেখতে পারো, তবে এখানে চেষ্টা করার দরকার নেই। পরে আবার দেখা যাবে ডিমের বদলে গু বেরিয়ে আসছে, তখন আবার এক বিশ্রী ব্যাপার হয়ে যাবে। সবাই বলে বাড়ির নতুন বউ ছাদে হাগু করে দিয়েছে বলে। আমি মুখ টিপে হাসতে লাগলাম। ঐমি আমার পেটে গুঁতো দিয়ে বলল, সব সময় ফাজলামি তাই না? তো কি বলবো, তোমার প্রশ্ন যেরকম উত্তর সেরকমই দিলাম। মানুষ কেন ডিম পারে না, এটা কি রকম প্রশ্ন? আজকে একটা বিশেষ রাত, কই তুমি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবা, তা না, তুমি যত সব ফালতু প্রশ্ন করতেছো। ঐমি আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল, আচ্ছা তাহলে একটা সুন্দর দেখে গান শোনান, এরপর আমি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবো। আমি গাইতে শুরু করলাম, লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা নীলানা বিদায়, তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা হায়, জানি আজ রাতে হইবা পরে, আর ভাইব না আমায়। ঐমি আমাকে থামিয়ে বলল, বাসর রাতে কেউ কি বউকে এই গান শোনায়? ছ্যাঁকা খাওয়া গান রেখে রোমান্টিক গান শোনান। আমি আবার গান শুরু করলাম, ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা ফাইটটা যায়, ওরে বুকটা ফাইটটা যায়। এইটা আপনার রোমান্টিক গান? সত্যি করে একটা কথা বলেন তো, জীবনে কয়বার ছ্যাঁকা খাইছেন? একবার। তাই তো আপনার মুখ শুধু এইসব গান বের হচ্ছে। একটু ঝাঁকির গান শোনান। আমার আর পাইকে আমি গলা ফাটিয়ে গান শুরু করে দিলাম, হেই তুই আমার ফেসবুকেও নাই, তুই আমার এই বুকেও নাই, তোকে আজ পার্মানেন্টলি ডিলিট করতে চাই। হেই তুই আমার ফেসবুকেও নাই, তুই আমার এই বুকেও নাই, তোকে আজ পার্মানেন্টলি ডিলিট করতে চাই। স্টপ স্টপ, কুকুর এলো কুকুর এলো, দুনিয়াতে আর গান খুঁজে পেল না, যত সব ফালতু গান।
গান গাইতে পারেন না বললেই হতো। আমি ঐমিকে দোলনা থেকে উঠিয়ে আমার পায়ের পাতার উপর তাকে দাঁড় করালাম। ঐমি কিছুটা বিরক্ত হলো বটে, তবে পর মুহূর্তে আমার গলা জড়িয়ে ধরলো। আমিও তার কোমর জড়িয়ে ধরে ঐমির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে গাইতে শুরু করলাম। ও এক লড়কি কো দেখা তো ऐसा लगा, एक लड़की को देखा तो ऐसा लगा, जैसे खिलता गुलाब, जैसे शायर का ख्वाब, जैसे उजली किरण, जैसे बन में हिरान, जैसे चांदनी रात, जैसे नरमी की बात, जैसे मंदिर में हो एक लड़की को देखा तो ऐसा लगा। গান শেষ হওয়ার পূর্বে ঐমি আমার মুখটা বন্ধ করে দিল। কি দিয়ে বন্ধ করছে সেটা আপনারা যে যার মতো করে কল্পনা করে নিন। ওসব বলতে আবার আমার লজ্জা করে। রুমে গিয়ে আমি শুয়ে পড়লাম। কি ব্যাপার, আপনি শুয়ে পড়লেন যে? ঘুমাবো তাই। কেন, তুমি ঘুমাবে না? বাসর রাতে কেউ ঘুমায় নাকি? তো বাসরাতে কি করে শোনা? কেন, আপনি জানেন না বুঝি? না গো, তুমি যদি একটু বলতে, আমার খুব জানতে ইচ্ছে করছে। বলে আমি দাঁত কেলিয়ে হাসতে লাগলাম। ঐমি ভেঙচি কেটে বলল, আপনি যখন জানেন না তাহলে কি আর করার, আমিও ঘুমিয়ে পড়ি। যাও বাথরুমে গিয়ে শাড়িটা চেঞ্জ করে আসো। এই শাড়ি পরে ঘুমাতে পারবা না, চাইলে এখানে চেঞ্জ করতে পারো। আমরাই তো। আর বরের সামনে শাড়ি চেঞ্জ করলে সমস্যা নেই। ঐমি ভেঙচি কেটে বলল, অসভ্য লোক। এরপর একটা সুতি শাড়ি হাতে বাথরুমে ঢুকে পড়লো। আমিও সেই ফাঁকে একটু ফেসবুকে ঢু মারতে গেলাম, কিন্তু ফেসবুকে ঢুকে আমার মাথা গরম হয়ে গেল। বেয়াদব ছেলেমেয়েরা আমার বউয়ের ছবি দিয়ে ফেসবুকে ভরে ফেলে দিয়েছে। ঐমি এসে আমার পাশে বসতে বসতে বলল, কি হয়েছে, আপনার মুখ বান্দরের মতো করে রাখছেন কেন? আমি ঐমির হাতে ফোনটা দিয়ে বললাম, দেখো বেয়াদব মেয়েরা তোমার ছবি দিয়ে ফেসবুকে নিউজ ফিড ভরে ফেলেছে। আমার বউকে চিড়িয়াখানার কোনো অদ্ভুত জন্তু নাকি যে তার ছবি পুরো বিশ্বের মানুষকে দেখাতে হবে? আমার বউ যে সুন্দরী সেটা বিশ্বের মানুষকে জানাতে ওদেরকেও বলেছে। যত সব ফালতু। আমার বউকে দেখার অধিকার শুধু একমাত্র আমার রয়েছে, আর অন্য কোনো পরপুরুষের না। আচ্ছা, এখন এসব নিয়ে কথা বলে লাভ আছে? যা হবার হয়ে গেছে। আমি তো এটাই ভেবে পাই না, মেয়েরা ফেসবুকে ছবি কেন দেয়? নিজের সৌন্দর্য অন্য মানুষকে দেখানোর কি প্রয়োজন? তারা কি জানে না তাদের সুন্দর রূপখানা দেখার অধিকার একমাত্র তাদের স্বামীর আছে, অন্য কোনো পরপুরুষের নেই? তাহলে ফেসবুকে ছবি দিয়ে শুধু শুধু গুণা কামাই করার কোনো মানে আছে? যত সব। এই তুমি খবরদার ফেসবুকে তোমার ছবি দিবা না। তোমার ফেসবুক আইডি খোলারই কোনো প্রয়োজন নাই। আচ্ছা, বাসর রাতে কি আমরা এসব কথা বলে রাতটা পার করে দিব? না, কাছে আসো, আদর করি। সকাল হতে না হতেই ঐমি আমাকে ডাকতে লাগলো। এই শুনছেন, এই শুনছেন? আমি ধরপড় করে উঠে বসে চোখ ডলতে ডলতে বললাম, হ্যাঁ বলো, কি হয়েছে? ঐমি মুখে একটু লজ্জা লজ্জা ভাব এমনে আমার হাত তার পেটে রেখে বলল, আমার মনে হয় আমি প্রেগনেন্ট। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, হাই হাই, বলো কি? এক রাতের মধ্যে কিভাবে সম্ভব? ঐমি শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে বলল, আমি কিভাবে জানবো? তবে সকাল থেকেই আমার খুব আচার খেতে ইচ্ছে করছে। তো আচার খাওয়ার সঙ্গে প্রেগনেন্টের কি সম্পর্ক? আরে, আপনি দেখি কিছুই জানেন না। আমার বান্ধবী বলেছে মেয়েরা যখন প্রেগনেন্ট হয় তখন খুব আচার খেতে ইচ্ছে করে। আপনি এখনই গিয়ে আমার জন্য আমের আচার, তেঁতুলের আচার, চালতার আচার নিয়ে আসবেন। জামের আচার, কলার আচার, কাঁঠালের আচার, লিচুর আচার, এসব আবার বাদ দিলে কেন? এগুলো আচারও পাওয়া যায়, তাহলে এগুলোও নিয়ে আসেন, সমস্যা নেই। ঠিক আছে, নিয়ে আসবো। এরপর দুজন মিলে একসঙ্গে খাবো। আমারও খুব আচার খেতে ইচ্ছে করছে। সঙ্গে সঙ্গে ঐমি বলে উঠল, কেন, আপনিও প্রেগনেন্ট বুঝি? ভাই কেউ আমারে মার, আমি আর বাঁচতে চাই না। 4 মাস পরের কথা। আমি এখন বউকে নিয়ে ঢাকায় থাকি। এখন ওর সঙ্গে কোনো কিছু হলেই ও শুধু বাবার বাড়ি চলে যাওয়ার হুমকি দেয়। এটাও নিশ্চয়ই ওর বান্ধবী ওকে শিখিয়েছে। বেয়াদব বান্ধবীগুলো ছেলেদের শান্তি দেখতে পারে না। আমি আবার বউ পাগল মানুষ, বউকে ছাড়া থাকতে পারি না, তাই ওকে কিছু বলতেও পারি না। যদি আমাকে ছেড়ে চলে যায় আমি তো দেবদাস হয়ে যাব। একদিন অফিসের বস আমাদের সব বিবাহিত সহকর্মীদের নিয়ে বসেছেন। কথায় কথায় উনি বললেন, বউকে হাতে রাখতে হলে কথায় কথায় তাদের সুনাম করতে হবে। দেখবেন বউ খুশি তো আপনিও খুশি। ওই যে বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে, আসলে ওটা ভুল। সঠিকটা হলো সংসার সুখী হয় বউকে সুখী রাখতে পারলে।
স্যার কেমন ধরনের সুনাম করব যদি একটু বলতেন দিতে। ধরুন বউ রান্না করছে, আপনি রান্নার এমন সুনাম করবেন, সুনাম করতে করতে একদম বউকে আকাশে ভাসিয়ে দিবে, অথচ রান্না কিন্তু ভালো হয়নি, কিন্তু আপনার সুনাম শুনে দেখবেন আপনার বউ খুশি হয়ে পরবর্তীতে আরো ভালো রান্না করার চেষ্টা করবে। এরপর ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করা যাবে না। পারলে প্রতিদিন বউকে উপহার দেওয়ার চেষ্টা করবেন। দামি দামি উপহার দিতে হবে এমন কিন্তু না, তবে মেয়েরা উপহার পেতে খুব পছন্দ করে, সেটা 5 টাকার হলেও সমস্যা নেই। তো বসের কথা মতো রাতে খাওয়ার সময় আমি বউয়ের রান্নার খুব সুনাম করলাম, কিন্তু এ কি, বউ আমার খুশি হওয়ার পরিবর্তে রাগে ফুসতে ফুসতে তরকারির বাটি আমার মুখে মেরে দিল। আমি অবাক হয়ে ওর দিকে চেয়ে রইলাম। ঐমি 2 হাত কোমরে রেখে রাগী কণ্ঠে বলল, কুত্তা, আমি এতদিন ধরে তোকে রান্না করে খাওয়াচ্ছি, কই একদিনও তো আমার রান্নার সুনাম করলেই না। আর আজ মিষ্টিদার ভাবি একটু তরকারি দিয়ে গেছে, সেটা খেয়ে কি সুনাম? ভাবির হাতের রান্না কত মজা, তাই না? যা, এখন থেকে ওই ভাবির কাছে গিয়ে খেয়ে আসিস, আমি আর তোকে রান্না করে খাওয়াতে পারবো না। এরপর 7 দিন বউ আমার ভুলেও রান্নাঘরে যায়নি। এমন পুরুষ নির্যাতনের কোনো মানে হয়? ভাই আপনাদেরকে বলতেছি, বউয়ের রান্না সুনাম করার পূর্বে জেনে নেবেন রান্নাটা কি বউ করেছিল নাকি পাশের বাসার ভাবি। বেশ ভালোই চলতেছিল আমাদের বিবাহিত জীবন, কিন্তু হঠাৎ করে আমার চাকরিটা চলে যায়। আমি অফিসের নাম করে সকালবেলা বের হতাম বাড়ি থেকে, সারাদিন চাকরি খুঁজতাম, কিন্তু বাংলাদেশে চাকরি পাওয়াটাও বড়ই কঠিন। আমার যে চাকরি নেই এই বিষয়ে কাউকে কিছু বলতে পারিনি, কোনো বিজনেস যে করব সে টাকাও নেই। আমার জমানো টাকা যা ছিল সব বিয়েতে খরচ করেছিলাম। একদিন হুট করে ঐমি আমার হাতটা শক্ত করে ধরে বলল, সত্যি করে বলেন তো, কি হয়েছে আপনার? আমি মুখে হাসি ফুটিয়ে বললাম, কই কিছু হয় নাই তো। আমার কাছে মিথ্যা বলার প্রয়োজন নেই, আমি আপনার মুখ দেখেই বুঝতে পারি কি হয়েছে, এখন বলুন প্লিজ। আমি মাথা নিচু করে বললাম, ঐমি আমার চাকরিটা চলে গেছে। প্রায় 1 মাস হলো আমি চাকরির জন্য জায়গায় জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, বাট কিছুই হচ্ছে না। সবাই শুধু ঘুষ চাই, আর আমি ঘুষ দিয়ে চাকরি করতে চাই না। চাকরি পাচ্ছেন না, বিজনেস করেন, সমস্যা কি? বিজনেস করার জন্য তো টাকার প্রয়োজন, আমি টাকা পাবো কই? বাবার কাছে হাত পাততে আমি পারবো না। এরপর ঐমি যেটা করলো আমি স্বপ্নেও সেটা ভাবিনি কখনো। আমার পিচি বউটা লকার খুলে 1,93,000 টাকা আমার হাতে দিয়ে বলল, এখানে কিছু টাকা আছে, আর মার কাছে আরও কিছু টাকা জমা রাখা আছে, আপাতত এটা দিয়ে ছোট মোটো কোনো বিজনেস শুরু করুন। আমি অবাক হয়ে বললাম, এত টাকা তুমি পেলে কই? আমার পুচকে বউটা বলল, আপনার কি মনে হয় আমি আপনার থেকে টাকা নিয়ে সেগুলো আজাইরা খরচ করি? একটা কথা জেনে রাখুন, সব বউরাই স্বামীর টাকা উড়ায় না। কিছু কিছু বউ আছে তারা জানে স্বামী কত কষ্ট করে টাকা উপার্জন করে। স্বামী যদি তাদের 10 টাকা দেয়, তারা 2 টাকা খরচ করে 8 টাকা সেভ রাখে ভবিষ্যতের জন্য। হ্যাঁ, আমার বিভিন্ন উসিলায় আপনার থেকে টাকা নিতে খুব ভালো লাগে, কিন্তু আমি কখনো সেগুলো উড়ানোর জন্য বা ফুর্তি করার জন্য নেই না। আর আপনার টাকা যদি আমাকে না দেন তাহলে কাকে দিবেন বলেন? কিন্তু ওগুলো তো তোমার টাকা, ওগুলো কিভাবে আমি নিব? আমি তো আপনার অংশ, তাই না? যেগুলো আপনার সেগুলো আমার, আর যেগুলো আমার সেগুলো সব আপনার। ঐমির কথা শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। ঐমিকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমু খেয়ে বললাম, আমার পুচকু বউটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহর কাছে শুকরিয়া জানালাম, আমি সত্যি ভুলছিলাম। আমি একসময় ভাবতাম যে এই মেয়েটা আমার থেকে টাকা নিতে নিতে একদিন আমাকে ফকির বানিয়ে ছাড়বে। আমার তো আর জানা ছিল না এই মেয়েটা জন্ম হয়েছে ফকিরকে বড়লোক বানানোর জন্য। সত্যি সব মেয়েরাই স্বামীর টাকা উড়ায় না, বেশিরভাগ মেয়েরাই স্বামী পকেট মেরে সেই টাকাগুলো সেভ করে ভবিষ্যতের জন্য, যেন সেই সেভ করা টাকা দিয়ে তার স্বামীর বিপদের সময় তাকে দিয়ে তার হেল্প করতে পারে। বউয়ের 1,93,000 টাকা দিয়ে শুরু, এখন আমার মাসে ইনকাম প্রায় 1 লাখ টাকা। এখন আর আমার কাছে ঐমিকে টাকা চাইতে হয় না, আমি নিজেই ওকে সব টাকা দেই, কারণ আমি জানি আমার কাছে টাকা থাকলে আমি সেগুলো খরচ করে ফেলবো। কিন্তু সে কখনোই বাজে কাজে টাকা খরচ করে না। আমার সে বেয়াদব বউটা এখন আর বেয়াদব নেই, বেয়াদব চেংড়ি এখন আদব কায়দা শিখে গেছে। আসলে মেয়েরা খুব নাজুক হয়, আপনি যেভাবে চাইবেন সেভাবে তাদের গড়ে নিতে পারবেন, যেমনটা আমি গড়িয়ে নিয়েছি। রাতে ঘুমানোর পূর্বে ঐমি তার পেটে আমার হাত রেখে আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। আমি অবাক হয়ে বললাম, কি তুই প্রেগনেন্ট? ঐমি লজ্জায় মুখ নিচু করে বলল, আচার খাওয়ার জন্য তো আবার এসব বলছো না? ঐমি চোখ রাঙিয়ে বলল, না, সত্যি আমি প্রেগনেন্ট। আমি ওর পেটে একটা চুমু খেয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার এত খুশি লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। বাবা হওয়ার সংবাদটাই মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় খুশির সংবাদ। ঐমি কোলে উঠিয়ে নাচতে শুরু করলাম। এই কি করছেন? পড়ে যাবো তো। আমি ঐমিকে নামিয়ে বাবাকে ফোন করলাম।
বাবার কিছুদিনের মধ্যেই এই পৃথিবীতে আমার বাবু আসতে চলেছে। নাউজবিল্লাহ, তুই পোয়াতি, এমন জঘন্য কাজ কে করলো? ধুর বাবা, আমি কেন প্রেগনেন্ট হতে যাব? তোমার বৌমা প্রেগনেন্ট। তুই এমন ভাবে বললি আমার বাবু আসতে চলেছে, আমি ভাবলাম কেউ হয়তো তোকে প্রেগনেন্ট করে দিয়েছে।